আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। এই পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বরাবরের মতো যেমনটি আমরা করে থাকি সবসময়। আজকে আমরা এমন বেশ কিছু রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করব যা শুধু আমেরিকায় নয়, আসলে পুরো বিশ্বেই আসলে পুরো বিশ্ব খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে। শুরু করবো নিউ ইয়র্ক সিটির নির্বাচন থেকে, যেটি হয়ে গেল গত মঙ্গলবার। সো নিউ ইয়র্ক সিটির নির্বাচন, জোহরান মামদানির চমকপ্রদ বিজয়। আপনারা অনেকে বলবেন উনি তো ছিলেন না ব্যালেটে, হি ডিডন্ট রান, বাট হি ডিড। কিভাবে সেটি আমরা আলোচনা করব। আমেরিকার রাজনীতিতে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন এই ব্যাপারে কথা হচ্ছে সব জায়গায়, এবং আমরাও কথা বলবো কেন, সেটি কিছুক্ষণের মধ্যে বুঝে যাবেন। এটি কি শুধুই একটি স্থানীয় লোকাল ইলেকশনের ফলাফল, নাকি এটি আমেরিকার রাজনৈতিক ধারা পরিবর্তনের একটি সূচনা? প্রভাবশালী ব্যক্তিদের এন্ডোর্সমেন্ট এই বিজয়ে কতখানি ভূমিকা রেখেছে, অর্থাৎ মামদানির এন্ডোর্সমেন্ট? গাজা যুদ্ধ কি নিউ ইয়র্ক ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এত বিপুল সংখ্যক তরুণ ভোটার ঐতিহ্যবাহী ক্যাপিটালিজমের থেকে মুখ সরিয়ে ডেমোক্রেটিক সোশ্যালিজমের প্রতি আগ্রহ দেখাচ্ছেন? এটি কি একটি সাময়িক রাজনৈতিক প্রবণতা, নাকি নতুন প্রজন্মের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা? অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে ঘোষিত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, হাসছি আমি, তার কারণ আছে। এর 7 দিন আজকে পেরিয়ে গেছে। যুদ্ধ আপাতত থেমে থাকলেও সম্পূর্ণভাবে থামেনি, বা স্থায়ী শান্তির কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইসরায়েল, রিপাবলিকান পার্টির অনেক নেতার আপত্তি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সাথে সমঝোতার পথে এগোচ্ছেন? এর পেছনে ওয়াশিংটনের কৌশলগত হিসাব নিকাশ কি? আর কেন উপসাগরীয় আরব দেশগুলো মনে করছে আরেকটি ব্যয়বহুল যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমঝোতায় আমেরিকার আরো বেশি কৌশলগত সাফল্য এনে দিতে পারে? এদিকে ওয়াশিংটনে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্ক চলছে, নির্বাচন আইন। কিছুক্ষণ পরে আমরা সেটি আলোচনা করব, এবং ভোটার অধিকার নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদ, যেটিকে বাংলায় বলি আমরা, আসলে কংগ্রেসে, হাউস অব সেনেটর সমর্থিত একটি নির্বাচন সংক্রান্ত বিলের কিছু অংশ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। কিছু অংশ না, পুরো বিলে তিনি স্বাক্ষর করেনি। তবে একই সঙ্গে একটি কঠোর ভোটার আইডি নীতির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। কেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আলোচনা থাকবে। এটি কি সত্যি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ, নাকি ভবিষ্যৎ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক কৌশল? আর গণতন্ত্র সংবিধানের দৃষ্টিকোণ থেকে এর প্রভাবই বা কী হতে পারে? এদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাচ্ছি আমরা। বিএনপির চেয়ারপারসন অ্যান্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে নতুন ভূ রাজনৈতিক প্রশ্ন জন্ম দিয়েছেন। বাংলাদেশ কি এখন আরও বহুমুখী পররাষ্ট্রের দিকে এগোচ্ছে? এই নতুন কূটনৈতিক তৎপরতা দেশের বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন অন্যান্য দেশের সাথে সম্পর্কে কিভাবে প্রভাবিত করতে পারে? আর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, অনেকে বন্ধু রাষ্ট্র বলেন, আমি বলি না, ভারত যে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তারা এই পরিবর্তনকে কিভাবে দেখছে, সেটি আলোচনা থাকবে। এই ঘটনাগুলো আমরা আলাদা নয়, বরং নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, তেহরান থেকে ঢাকা, বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য কীভাবে বদলে যাচ্ছে তারই একটি বৃহত্তর চিত্র তুলে ধরার চেষ্টা করবে। এবং এই আলোচনা আমার সাথে আছেন লেখক, গবেষক, সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নাজমুল শাকিব। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ওকে, হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করবো, কারণ আপনি নিউ ইয়র্কে, আমিও নিউ ইয়র্কে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেল, এবং এই অভূতপূর্ব ঘটনার ব্যাপারে আপনি হালকা করেও কিছুটা কথা বলেছি। প্রসঙ্গটা পরিষ্কার থাকার জন্য, দ্য কনটেক্সট, আমি একটু খোলাসা করে সবকিছু আপনার কাছে জানতে চাবো। এবং এই ব্যাপারে অনেক মত আছে, কিন্তু আসলে মতটি কি সেটা। গত টিউসডে, লাস্ট টিউসডে নাইট, কর্পোরেট ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট, আমি বলবো, died and took a humiliating public defeat. 1 বছর আগে যখন জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনে জয়ী হলেন, এবং তার পার্টির বসেরা অনেকেই এবং অনেক পণ্ডিত, যারা কেবল পণ্ডিত আছেন, সাংবাদিক আছেন, তারা হেসেছিলেন। তারা বলেছিলেন ইটস এ ফ্লুক। They called it democratic socialism is a fluke. Tuesday night, Mamdani walked straight into the establishment own backyard, few blocks from Hakeem Jeffrey, few blocks from Chuck Schumer's office, right? And proved every single one of his people wrong, these people. Every single candidate that he endorsed Tuesday night, Brad Lander, he took 2-term sitting Congressman Dan Goldman down and looked in the eye, beat him. Daria Alia Chevalier,
5-term incumbent, আমি আরবার বলছি 5 বারের ইনকামবেন্ট অ্যাড্রিয়ানো এসপাইয়া তাকে হারিয়েছেন, যিনি ব্রঙ্কসে খুব প্রভাবশালী। ক্লেয়ার ভ্যালডেজ স্ট্যাবলিশমেন্টের হ্যান্ডপিকড গোল্ডেন বয় ব্রুকলিন বড়ো প্রেসিডেন্ট অ্যান্টোনিও রোনোসকে হারিয়েছেন, রাইট, ফর অ্যান ওপেন সিট। She did it running as a proud democratic socialist who never once apologized for it. I mean, we have to understand, আমাদের এটা বুঝতে হবে, right? If you're looking at this here, to sitting members, 2 sitting members of Congress, যারা হেরে গেছেন, right, pack their bags in the office and they will have to leave. তারা এতদিন পর্যন্ত ফ্রি কালেকশন চেক পেয়ে আসছিলেন, এই প্যাকের মানি নিয়েছেন, অনেকে অনেকে জেনোসাইডের পক্ষে কথা বলেছেন, এখন সেটি বলার সুযোগ নেই। মামদানি told exactly what this was. He never said it was about electing more Democrats. He said it's about electing better ones. Before you start, I want to play, আমি মামদানির ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাই। We are showing that last June, a year ago tomorrow, was not an anomaly. It was not the end. It was the beginning. ওকে, হাসান ফেরদৌস, চলুন শুনবো আপনার কাছে এখন। ধন্যবাদ হাবিব ভাই। সাকিব, দেখে ভালো লাগছে, শুভেচ্ছা। হাবিব ভাই, আপনার যে এনথুজিয়াজম আমি শেয়ার করতে পারলে খুশি হতাম। জি, কিন্তু আমি উদ্বিগ্ন যে এই ব্যাপারটা তা নয়। লেটস হিয়ার ফ্রম ইউ। নিউ ইয়র্ক সিটি ইজ নট আমেরিকা। ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে, যে সিটির বৃহদাংশ হচ্ছে আমরা, বহিরাগত কালো মানুষ, এবং অধিকাংশই ডেমোক্রেটিক পার্টি সমর্থক। এই শহরের 70% রেজিস্টার্ড ভোটার হচ্ছে ডেমোক্র্যাট। ডেমোক্রেটদের মধ্যে থেকে এই 3 জন সদস্যকে আমরা আলাদা করে চিহ্নিত করছি, যাদেরকে মামদানি এন্ডোর্স করেছিলেন, তারা জিতেছেন। ইন্টারেস্টিং। আপনি দেখছেন কত ভোটে জিতেছে তারা, কত লোক ভোট দিয়েছে সেখানে। প্রাইমারি মানে প্রাইমারিতে কারা যায়, এটা কিন্তু প্রাইমারি, সাধারণ নির্বাচন নয়। প্রাইমারিতে আমরা দেখেছি রাফলি প্রতিটি কনস্টিটিউশন কিন্তু প্রায় 4 লক্ষ লোকের, অন অ্যান অ্যাভারেজ 4 লক্ষ লোকের এক একটা কনস্টিটিউশন, এক একটা ভোটিং ডিস্ট্রিক্ট। 4 লক্ষ লোকের জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভোট কত লোক পড়েছে, 50,000 60,000 ভোট পড়েছে। দুই সকল পক্ষ নিয়ে দেখলে আমরা কি দেখি যে রাফলি 20% বা 15% লোকের ভোটে নির্বাচিত হয়েছেন কেউ একজন। 15% লোক, মাত্র 15% লোক ঠিক করে দিচ্ছেন কে হবেন আপনার আগামী কংগ্রেসের সদস্য। অনলি 15% মানুষ। ফলে এটাকে একটা ট্রেন্ড ভাবাটা খুব বোকামি হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আসলে কি ঘটেছে একটু বুঝিয়ে বলি, সংক্ষেপে বলি আমি। 3টে ঘটনা, বড় ঘটনা ঘটেছে। 1, নিউ ইয়র্কের ভোটাররা রেগে আছেন, দে ভেরি অ্যাংরি, দে ভেরি আনহ্যাপি। আপনি ঠিকই বলেছেন, উইথ দি এস্টাবলিশমেন্ট। কারণ এই কংগ্রেস এবং এই রাজনৈতিক নেতৃত্ব, দে কুড নট ডেলিভার। জীবনযাত্রার মান ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ইট ইজ নট অ্যাফোর্ডেবল এনিমোর টু লিভ ইন নিউ ইয়র্ক সিটি। এবং কোনো পক্ষই, রিপাবলিকান তো বটেই, ডেমোক্রেটরাও কিছু লিপ সার্ভিস ছাড়া তারা কিছুই করছেন না। ফলে ভেরি আনহ্যাপি, ভেরি অ্যাংরি উইথ দি ডেমোক্রেটিক কংগ্রেস। আপনাকে জানিয়ে রাখি আমি, এই মুহূর্তে কংগ্রেসের সমর্থন লেস দেন 30%। কংগ্রেসের সমর্থন আমেরিকা জুড়ে ডেমোক্রেটদের ক্ষেত্রে, ডেমোক্রেটদের সমর্থন, কংগ্রেস ভুল বলছি আমি, লেস দেন 1/3 অফ আমেরিকানস লাইক দ্য ডেমোক্রেটস। রিপাবলিকান আরো কম। এটা 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর, জেনারেশনাল শিফট। আমরা এর আগে মামদানি নির্বাচনের সময় দেখেছিলাম যে নতুন প্রজন্ম নেতৃত্বে উঠে আসছে। উঠে আসা মানেটা কি? পুরনোকে প্রত্যাখ্যান করা। আপনি আগে বললেন, হাকিম জেফরিজের কথা বললেন, আপনি চাক সুমারের, যাদের বয়স 70, 80, 85 বছর, নান্সি পেলোসি 90 বছরে পৌঁছে গেছে, তারা ক্ষমতা ধরে বসে আছে। এই আপনি একটু আগে বললেন কি বলে, দেশপাইয়াত 10 বছর ধরে বসে আছেন। I call them dead weight. And literally they are dead weights. সেক্ষেত্রে তার এবং কিছু করতে পারছেন না, নিজেদের পকেট ভারী করা ছাড়া। এটা প্রতিবাদ।
This is a protest against the national democratic establishment. A third very important factor, যেটা অন্য কোন শহরে অথবা এত স্ট্রংলি হবে না আনলেস ইউ আর ইন সান ফ্রান্সিসকো অর মেবি ইন সিয়াটল, তা হচ্ছে গাজা। এবারের নির্বাচনে প্রাইমারিতে গাজা ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে প্রমাণ দিই। আমি নিউ ইয়র্ক 12-এ দুজন প্রোগ্রেসিভ ক্যান্ডিডেট ছিলেন, একজন ব্র্যাড ল্যান্ডার যিনি মামদানির সঙ্গে কম্পিট করেছিলেন মেয়রের পদে, অন্যজন হচ্ছেন কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান। আমি পার্সোনালি ড্যান গোল্ডম্যানের একজন ভক্ত। ড্যান গোল্ডম্যান 2018 সালে ট্রাম্পের প্রথম ইমপিচমেন্টের সময় হি ওয়াজ দ্য লিড, and rightfully Trump said he is a weak man. Remember, he said it yesterday on the news on CBS News. I'm happy that he lost. He's a weak, pathetic man. এটা ট্রাম্পের বক্তব্য। আমি বলছি যে এই লোকটি আমাদের দরকার ছিল। উই বলতে পারছি ডেমোক্রেটিক পার্টি নিডেড সামওয়ান লাইক ড্যান গোল্ডম্যান। বাট তফাৎটা কোথায়? দুজনেই কিন্তু ড্যান গোল্ডম্যান এবং ব্র্যাড দুজনই প্রোগ্রেসিভ, কিন্তু সাফিসিয়েন্টলি এক্সেপ্ট অন ওয়ান ইস্যু, গাজা। Brad Lander, even though he's Jewish and very formal Jewish, strongly opposes Genocide. funding, not only genocide তো বটেই, ফান্ডিং ফর ওয়ার ফান্ডিং ফর ইসরায়েল। ওয়ার ফান্ডিং এর যে প্রস্তাবটা উঠেছিল কংগ্রেসে, ড্যান গোল্ডম্যান তা এন্ডোর্স করেননি। ফলে দেখতে পাচ্ছেন কত বড় একটা রোল প্লে করছে। ড্যান গোল্ডম্যান অত্যন্ত ধনী লোক, কিন্তু তিনি লেভি স্ট্রাউস কোম্পানির ওয়ান অফ দ্য হেয়ার্স, তিনি উত্তরাধিকারী, তিনি পয়সার অভাব নেই, তার পয়সার অভাব নেই, তিনি হি ক্যান ফান্ড হিজ ওন ক্যাম্পেইন, অ্যান্ড ইয়েট হি লস টু ব্র্যাড ল্যান্ডার। এবং কত অলমোস্ট 30% ডিফারেন্সে তিনি হেরেছেন। তার মানে গাজা হ্যাজ বিকাম এ মেজর ইস্যু ইন এ সিটি লাইক নিউ ইয়র্ক সিটি। প্রশ্ন হচ্ছে যে এই যে ফলাফলটা ঘটলো তা কি সারা আমেরিকা জুড়ে ঘটবে? না, তা প্রমাণ আপনাকে দিচ্ছি আমি। আজকেই লেটিশিয়া জেমস অভিযোগ করেছেন, তিনি আঙুল তুলেছেন কার দিকে? মামদানির দিকে, যে তোমার জন্য ডেমোক্রেটিক পার্টি আগামী নির্বাচনে হেরে যেতে পারে। ওয়াই? বিকজ তুমি এমন সব লোককে বাছাই করে দিচ্ছ যারা কমপ্লিটলি আউট অফ স্টেপস উইথ আমেরিকান মেইন স্ট্রিম। প্রমাণটা কি? যেমন ধর শেভালিয়ার কথা আপনি বললেন, 32 বছরের মেয়েটি, ডক্টরাল স্টুডেন্ট, সে হারালো এসপাইয়াতকে, ব্রিলিয়ান্ট, কিন্তু সে বলছেটা কি? তার টুইটগুলি যদি আপনি কখনো পড়ে থাকেন, আমি সবাই সাফিসিয়েন্টলি প্রোগ্রেসিভ, লেফট লিনিং, বাট নট অ্যাজ লেফট অ্যাজ এসপাইয়াত। উনি কি বলছেন? শেভালিয়ার উনি কি বলছেন? নো বর্ডার্স। গত নির্বাচনের প্রধান ইস্যু কি ছিল? ট্রাম্প জিতলেন কি কোন আর্গুমেন্ট দেখিয়ে? বর্ডার দেখিয়ে। উনি বলছেন নো বর্ডার্স, উনি বলছেন নো পুলিশ, উনি বলছেন নো জেলখানা। তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি পরশুদিন গিয়েছিলেন নিউ ইয়র্ক টাইমসে, তাকে প্রশ্ন করা হচ্ছে, ধরা যাক কেউ একজন খুন করেছে, যে খুন করেছে, কনভিক্টেড হয়েছে, তাকে তুমি জেলে পাঠাবে না? শি হ্যাড নো অ্যান্সার। অন্য কথায় এই অতি 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 বামপন্থী, এবং অতি মানে কি? দিস ইজ এক্সট্রিম টু দ্য এক্সট্রিম। কিভাবে আমেরিকার মতো দেশে, যেখানে এখনো 70% মানুষ ধনতন্ত্রের পক্ষে, সেই এবং 70% লোক একসময় ইসরায়েলের পক্ষে ছিল, কিভাবে সেখানে তারা এই শেভালিয়ার মতো একজন ক্যান্ডিডেটকে ইলেক্ট করবে? নিউ ইয়র্কে করতে পারে, বাট এলসওয়্যার। এবং এইটাই হচ্ছে ভয়ের কথা, যে রিপাবলিকান পার্টি ঠিক এই মেয়েটিকে, এই শেভালিয়ারকে পোস্টার গার্ড বানাবে ডেমোক্রেটিক পার্টির। সবাই এরা ডেমোক্রেটিক পার্টির মতো, তারা বলবে। ট্রাম্প সাহেব তো প্রথম দিনই বলেছে সব কমিউনিস্ট 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 বলা চেতনা শুরু করেছে। ভয়টা হচ্ছে যে এর ফলে দলের ভেতরেই, ডেমোক্রেটিক দলের ভেতরেই ভাঙন আসবে। ওকে, থ্যাংক ইউ। ডেমোক্রেটিক দলের ভিতর ভাঙনটা অনেক আগে থেকে আছে। যখন আপনি দেখবেন যে ন্যান্সি পেলোসি, চাক শুমার, হাকিম জেফরি, ইউ হ্যাভ হোয়াটস দিস ইডিয়েটস নেম, দ্য সেনেটর ফ্রম ফিলাডেলফিয়া, ক্রিস মার্ফি? No, not Chris Murphy, the other one. Fetterman. Fetterman. You have an idiot like Fetterman, right? He's gonna lose big time this year. There's no question about this. People are fed up with him. And then আপনার রাইট সাইডেও আপনি দেখবেন যে স্টিফেন মিলারের মতো লোক আছে, যিনি আরো এক্সট্রিম অন দ্য রাইট সাইড। সো ইয়েস, উই হ্যাভ এক্সট্রিম অন দ্য বোথ সাইডস। আমি আসছি সেই প্রসঙ্গে, বাট ডেমোক্রেটিক পার্টি উইল লুজ বিকজ অফ দিস উইন। I disagree, and I think if anything
we will see some better results because people are fed up with the establishment Democrats. Okay, we'll come back to it. আমি নাজমুল সাকিব আপনার কাছে যাচ্ছি. You're looking great. Thank you. Just like last time, I envy you again. Uh, but let's So not nice get of you. lost Thank in you. that translation. Okay. আমরা দুজন কংগ্রেসম্যান এবং একজন স্টেট সেনেটরকে দেখলাম আমরা এখানে সেনেটর পদে. এখন নিউ ইয়র্ক অ্যাসেম্বলি পদেও কিন্তু জোহরান মামদানির 8 জনকে এন্ডোর্স করেছেন, সেখানে 7 জন জয়ী হয়েছেন। ওকে, অ্যান্ড নিউ ইয়র্ক সিটির এই যে নির্বাচন হলো, জোহরান মামদানির বিজয়কে শুধু একটি রাজনৈতিক স্থানীয় রাজনৈতিক ঘটনা হিসাবে দেখা উচিত কি উচিত নয়, সেটাই এখন প্রশ্ন আমরা বিতর্ক করছি। হাসান ফেরদৌসের কাছে আমরা শুনলাম ন্যাশনাল পর্যায়ে এবং লোকাল পর্যায়ে। না, এটি আমেরিকার জাতীয় রাজনীতি থেকে নতুন প্রজন্মের উত্থানের কি একটি বার্তা দিচ্ছে? কারণ আমরা যা দেখলাম, এনিবাডি, যেটি কয়েক বছর আগে অসম্ভব একটি ব্যাপার ছিল, আপনি ইসরায়েল বা এইপ্যাকের বিরুদ্ধে কথা বলেছেন, ইউ আর অলরেডি ফিনিশ, ইউ আর ডান। বাট এই প্রতিদ্বন্দ্বীরাই এরাই যা দাঁড়িয়েছিলেন তারাই কিন্তু জয়ী হয়েছেন। সো এই যে ফলাফল ডেমোক্রেট পার্টির জন্য কি কোনো শিক্ষা হতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমি আসলে মনে করি যে এটা ডেফিনেটলি একটা প্যারাডাইম শিফট, এবং সেটা আমি একটা পডকাস্ট শুনছিলাম, ব্রেকিং পয়েন্টস। সেখানে আপনার একজন জার্নালিস্ট, আপনার রায়ান গ্রিম, তিনি এই ব্রেকিং পয়েন্টস, ইয়েস, সে কোন একটা কনস্টিটিউয়েন্সি থেকে রিপোর্ট করছিলেন। তো তিনি বলছিলেন, আপনি নতুন প্রজন্মের কথা যেহেতু বললেন, ব্রেকিং পয়েন্টস তো অনেক জনপ্রিয় নতুন প্রজন্মের ছেলেপেলেদের কাছে। তো একজনের কথা বলছিলেন যে একটা মেয়ে বলেছে যে সে এই নির্বাচন নিয়ে মোটেই ইন্টারেস্টেড ছিল না আনটিল সে শুনেছে যে মামদানি কাউকে এন্ডোর্স করেছে। তো আমি মনে করি মামদানির যে ফিনোমেনাটা, এটা একটা হিস্টোরিক মোমেন্ট আমেরিকান পলিটিক্যাল হিস্ট্রিতে, এবং সেটার একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট ইয়াং জেনারেশনের উপর পড়েছে। সো এটা একটা দিক। আরেকটা দিক, আপনি যেটা ব্রডার সেন্সে বললেন আমেরিকান ন্যাশনাল পলিটিক্যাল স্ফিয়ারে আমি কোনো ট্রেন্ড দেখি কিনা, আমি দেখি। আসলে আমি যদি টোটাল অপোজিট স্পেকট্রাম থেকে আসি, আপনি এতক্ষণ তো আমরা কথা বললাম লেফট লিনিং প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের, ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরকে নিয়ে, আমি যদি এক্স্যাক্টলি অপোজিট ক্যাম্প থেকে আসি, আমি রিসেন্টলি দেখলাম একটা টিভি ইন্টারভিউতে টাকার কার্লসন বললেন যে হি ইজ ডান উইথ রিপাবলিকান পার্টি। দিস ইজ মনুমেন্টাল, দিস ইজ আনথিঙ্কেবল, তাই না? যে মানে একসময় রিপাবলিকান পার্টির পোস্টার বয় ছিলেন, ফক্স নিউজের পোস্টার বয় ছিলেন তিনি, রাইট? সো তিনি যখন বলছেন যে রিপাবলিকান পার্টির সাথে হি ইজ ডান উইথ, এবং সেটার জন্য কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন যে আমেরিকা লাস্ট, আমেরিকা ফার্স্ট বলা লোকেরা আমেরিকা লাস্ট পলিসি নিয়েছে। সো আমি মনে করি দেয়ার ইজ এ গ্রোয়িং কনসেনসাস কামিং ফ্রম ভেরি ডিফারেন্ট সাইডস অর স্পেকট্রামস, যারা মনে করে যে এই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তারা আসলে ফেইল করেছে টু ডেলিভার অন দ্যাট প্রভার্বিয়াল আমেরিকান ড্রিম, সেটা ধারে কাছেও তো এখন নাই। যেটা আমার থার্ড পয়েন্ট, যে বেসিক্যালি আমাদের যে ইকোনমিক সিচুয়েশনটা, আমি যখন ক্লাসে পড়াই, আমি আমার স্টুডেন্টদেরকে সুযোগ পেলে এই প্রশ্নটা জিজ্ঞেস করি যে তোমাদের কি মনে হয় যে তোমাদের জেনারেশন হাউজিং এর ব্যাপারে কি মনে করো, তোমরা আসলে কবে নাগাদ বাড়ি কিনতে পারবা? তো তাদের মধ্যে যে হতাশাটা আমি দেখি, যেটা আবার রিলেটস টু ইয়োর অ্যানাদার টপিক আজকের প্রোগ্রামে। সো সেই জায়গা থেকে তারা আমেরিকান ড্রিমের যে কথা শুনে এসেছে তার গ্র্যান্ড প্যারেন্টসদের জীবদ্দশায় অথবা তাদের প্যারেন্টসদের জীবদ্দশায়, সেই জায়গা থেকে একরকম সেন্স অফ প্রোফাউন্ড বিট্রেয়াল কাজ করে তাদের, এবং সেটাই কিন্তু কারণ যে তারা এই পলিটিক্যাল এস্টাবলিশমেন্টকে আসলে বিশ্বাস করতে পারছে না। সো আমি মনে করি যে এই অবস্থাটা খুব দ্রুতই একটা মেটামরফোসিসের মধ্য দিয়ে যাবে। এই পলিটিক্যাল সিস্টেমটা নতুন কোনো একটা শেপে বা সেভারাল ফর্মে হয়তো রূপ নিবে। যদি আমরা ইউরোপের মতো মাল্টি পার্টি ডেমোক্রেসি দেখতাম এখানে, তাহলে হয়তো আমরা অচিরেই দেখতাম যে অনেকগুলা ছোট ছোট ভয়েস, এই যে ছোট ছোট ক্লিভেজ, যেমন গাজা একটা টপিক, একটা ইস্যু, হাউজিং একটা ইস্যু, যেটা বাইপার্টিজান হওয়ার কথা, এই জায়গাগুলোর মধ্য থেকে কিন্তু ওই ইস্যু বেসড পলিটিক্যাল পার্টি হয়তো গ্রো করে যেত এবং তারা হয়তো ক্ষমতায় চলে আসতো, ইউরোপে যেটা সচরাচর ঘটে। সো এটা সম্ভাবনা আমি টোটালি দেখি। খুব ভালো অ্যাড করি আপনাকে ভাবি ভাই এক সেকেন্ডের জন্য, খুব ভালো বলেছে সাকিব। হি মেনশন টাকার কার্লসন। আজকে আমাদের জেমস ক্যাভেলিয়ারের কথা বলতে চাচ্ছেন আপনি। জেমস কারভিন বলছে I was going to bring that anyway.
I'm done with Democratic Party. এবং আমি Jane আসছি, Carville কে? আপনি এখানে বলা, বিকজ এটা প্রাসঙ্গিক, এটা আমি আনছি। যেরকম ভাবে আপনি বললেন নাজমুল সাকিব, আপনি বলেছেন টাকার কার্লসনের কথা, এটা অসম্ভব একজন টাকার কার্লসনের কাছ থেকে শোনা যে উনি রিপাবলিকান পার্টির এতটাই হতাশ যে উনি ছেড়ে দিবেন, পার্টি ছেড়ে দিবেন। এবং মার্জরি গ্রিন। মার্জরি টেলর গ্রিন, আই এম সরি, এবং ইউ নো হোয়াট, হাসান ভাই আপনি খুব ভালো একটা প্রসঙ্গ এনেছেন মার্জরি টেলর গ্রিনের, আই এম নট লাইকিং এওসি। এখন একজন মানুষ যখন ভুল স্বীকার করে বলবে যে না এটা ভুল, এই পলিসি ভুল এবং আমি এখান থেকে সরে আসছি, ইউ মাস্ট গিভ হার সাম লিওওয়ে, ইউ মাস্ট। আপনি ওই কিছুক্ষণ আগে বলছেন যে সুপার এক্সট্রিম কিন্তু কাজে আসে না, আপনি কিছুক্ষণ আগে বলছেন, আপনি একমত। আপনাকে মানে দেশের জন্য, দশের জন্য একটি সহনীয় পর্যায়ে আসতে হবে। নাজমুল সাকিব বলছিলেন উনি যখন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পড়ান, আমি ভুলে দু একবার কলেজে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্লাসে ঢুকে গিয়েছিলাম। আমার শখ ছিল যে কোনো জায়গায় ক্লাস হলে ঢুকে যেতাম। একবার ঢুকে শুনি যে ওই ব্রেজনেভ কাকে জানি কাগুজে বাঘ বলেছেন, হোয়াট ডু ইউ মিন বাই দিস? আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই হিয়ারিং দিস থিংস, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আই ওয়াজ টকিং টু, আমি আমার 15 বছরের মেয়ের সাথে কথা বলছিলাম, নিজের মেয়ের সাথে। আই ওয়াজ সারপ্রাইজ, খাবার টেবিলে she is saying, Dad, do you know how difficult it is for the young generation to buy a new home? She is 15. আপনি যখন এই প্রশ্ন করলেন আপনার স্টুডেন্ট, আপনি বলছেন আর আমি জাস্ট রিপ্লেইং দ্য ভিডিও টেপ ইন মাই হেড। ইটস টুডে, আজকের কথা বলছি আমি। হাসান ফেরদৌস, আপনার কাছে যাব, জেমস ক্যাভিলিয়ার প্রসঙ্গে থাকবে। জেমস ক্যাভিলিয়ার এই মামদানি এবং মামদানিপন্থীদের জয়ে উনি, বাই দ্য ওয়ে দর্শক আপনারা জেনে রাখবেন, এই লোক হচ্ছে কট্টরপন্থী ডেমোক্রেট। উনি বলছেন যে এটা ডেমোক্রেট দলের জন্য বিপর্যয়, আমি ডেমোক্রেট দলই ছেড়ে দিব, এরকম একটা ব্যাপার। সেটা আপনি যখন যেমনভাবে অ্যাড্রেস করবেন একটু হাসান ফেরদৌস, তার সাথে আরেকটা অংশ জুড়ে দিই আমি, সেটা হচ্ছে এই যে আমেরিকার তরুণ ভোটারদের একটি বড় অংশ কেন ট্র্যাডিশনাল ক্যাপিটালিজম নিয়ে প্রশ্ন তুলছে এখন এবং ডেমোক্রেটিক সোশ্যালিজমের প্রতি আগ্রহী হচ্ছে, উইচ ইজ আনবিলিভেবল, রাইট? এটি কি একটি অর্থনৈতিক বৈষম্যর কারণে, নাকি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থার প্রতিফলন দেখতে পাচ্ছেন আপনি? কোনটি আসলে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। হাবিব ভাই, প্রথম প্রশ্নটা আমরা আগে কথা অলরেডি বলেছি আমরা, এই যে ডেমোক্রেটিক পার্টির ভেতরে দুটো ক্লিয়ার ট্রেন্ডস ইমার্জ করেছে, এবং এর পেছনে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি প্রজন্মগত শিফট, প্রজন্মগত যে পরিবর্তনটা খুব খুব নজরে পড়ার মতো। সাকিব যেটা বললেন আমি সম্পূর্ণ একমত যে মামদানি হচ্ছে এই নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, শুধু বয়সের দিক দিয়ে নয়, অ্যাসপিরেশনস এর দিক দিয়ে। আমি কি চাই, আমি কেমন দেশ চাই। আগে তর্কটা কি ছিল, রিপাবলিকানরা বলতো যে সরকার খারাপ, রাষ্ট্র সরকার ব্যবস্থাই খারাপ, হ্যাঁ পুরো জিনিসটাই খারাপ, গভর্নমেন্ট ইজ দ্য প্রবলেম, the whole government is the problem. Yes, রেগানের বিখ্যাত কথা, গভর্নমেন্ট ইজ দ্য প্রবলেম। এবং ক্লিনটন কিন্তু পার্শিয়ালি কথাটা মেনে নিয়েছিল। ক্লিনটন যখন 1994 এর দিকে প্রথম রিফর্ম করে ওয়েলফেয়ার, তখন স্বীকার করেছে সে সরকারি সমস্যা আমাদের। মামদানি বলছে অন্য কথা। মামদানি কি বলছে, সরকার ক্যান বি দ্য ইনস্ট্রুমেন্ট টু ডেলিভার গুডস ফর দ্য পাবলিক, which is true, মানুষের জন্য। যেমন গতকাল কি ঘটেছে, রেন্ট ফ্রিজ। মামদানি প্রমিস করেছিল যে আমি 2 বছরের জন্য স্ট্যাবিলাইজড রেন্ট হাউজিং এ রেন্ট ফ্রিজ করবো 2 বছরের জন্য। গতকাল দেখলাম আমরা সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সো হি ইজ ডেলিভারিং, সরকারকে ব্যবহার করে হি ইজ ডেলিভারিং কার জন্যে, শহরের সবচাইতে কম ধনী মানুষদের জন্য, কম অবস্থাপন্ন মানুষের জন্য। কেমন, এটাই তো মেজরিটি। ফলে the government can be the instrument to deliver for the majority of the population. এটা একটা ব্যাপার। আর 2 নম্বর যেটা সাকিব যেটা বলেছে, ক্লিভেজেস এর কথা। কোন কোন ইস্যু আমাদেরকে প্রবলভাবে আঘাত করে, তার একটা ইস্যু গাজা মনে করা যায়। আপনি কিভাবে একটা কংগ্রেসের সদস্য হবেন এবং আপনি জানেন যে আপনার পয়সায় বোমা কেনা হচ্ছে, আপনি জানেন আপনার পয়সায় প্লেন যাচ্ছে কেনা হচ্ছে, যে প্লেন থেকে 32 পাউন্ডের বোমা ফেলা হচ্ছে। দিস ইজ ইয়োর মানি, ট্যাক্স মানি, এবং আপনার সমর্থনে এই ঘটনা ঘটছে বলে আপনার হাতেও তো রক্ত আছে। এবং আপনি কিভাবে আপনার বিবেকের কাছে পরিষ্কার থাকেন যে আমি আমার দায়িত্ব পালন করছি, আপনি পালন করছেন না। সে কারণেই প্রতিবাদটা উঠছে। আমেরিকা এই মুহূর্তে অলমোস্ট 70% লোক
আনহ্যাপি উইথ ইসরায়েল। 70% লোক, যেখানে আমেরিকায় বরাবরই ইসরায়েলের পাচাটা ব্যবস্থা ছিল, যেখানে এইপ্যাক ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল পলিটিক্যাল লবি। You can say it openly that the American Congress was a bootlicker of Israeli government. You can say it. ওকে, দেয়ার ইউ গো। সেখানে তার মানে দাঁড়ালো কি, মানে বাস্তব অবস্থা আমাদেরকে বাধ্য করছে চোখ অন্যদিকে ফেরাতে। Yeah. সরকার আমাকে আমার যা প্রত্যাশা তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, সে Correct. কারণেই আমাকে খুঁজতে হচ্ছে কি, আমাকে বিকল্প খুঁজতে হচ্ছে। বিকল্প কে? যে আমাকে স্বপ্নের কথা বলছে, শুধু স্বপ্নের কথাই বলছে না, যে আমাকে স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাচ্ছে। সেই জন্যই মামদানি সো ইম্পর্টেন্ট। ওয়াই? একই কথা সাদিক খানও লন্ডনে, প্রোগ্রেসিভ পিপল, বাট দে অলসো ডেলিভারিং। আমি বললাম বড় বড় কথা, তা তো হবে না, আই এম অলসো ডেলিভারিং। ফলে দে মে বিকাম ইভেঞ্চুয়ালি ট্রেন্ড, নট রাইট Yeah. নাও, নট রাইট নাও। আপনি যেটা বললেন যে কেন আমেরিকার ইয়াংরা হঠাৎ করে সমাজতন্ত্রের দিকে এগুচ্ছে, হঠাৎ করে নয়, কিন্তু আমেরিকার প্রোগ্রেসিভ সেগমেন্ট কিন্তু অনেক আগে থেকেই সমাজতন্ত্রের পক্ষে। এখন কেন, একটা এক্সাম্পল দিয়েছে সাকিব, হাউজিং। আমি বলবো এমপ্লয়মেন্ট। এই যে এআই এর ফলে কি হচ্ছে জানেন, এই যে আমার চেয়ে ভালো বলতে পারবে সাকিব, তা হচ্ছে যে এআই এর কারণে আমরা আগে জানতাম কি, যে আপনি যদি মাস্টার্স পড়ে আসেন, আপনি যদি প্রোগ্রামার হন, আপনার জন্য 1 লক্ষ টাকার বেতন কনফার্মড। Those jobs are gone, or Not will be anymore. gone very soon. Not anymore. ফলে আমার যে ক্রাইসিসটা, আমার যদি বয়স 25, 26, 28, 30 হয়, আমার যে ক্রাইসিসটা, এটা তো আপনার পক্ষে, হাবিব ভাই, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি ইউ আর কমফোর্টেবল, আপনি বুঝবেন না। ফলে আমি কি খুঁজছি? আমি বিকল্প খুঁজছি। হ্যাঁ, আপনার মাথার উপর যখন ছাদ থাকবে না, আপনার যখন খাবার থাকবে না, আপনি যখন আপনার স্বাস্থ্য বীমা থাকবে না, আপনি যাবেন কোথায়? সেখানে জোহরান মামদানির মতো মানুষ বলছে যে এদের দায়িত্ব হচ্ছে সমাজের। সমাজটাকে, দ্য স্টেট, দ্য সিটি, দ্য পিপল হু রান দ্য সিটি, সেটি আপনি আমি আবারও বলি, এবং এই একটি কারণে এই কথাটা বলে শেষ করি যে মূল তর্কটা হচ্ছে যে আমরা কি সরকারকে পরিবর্তনের বাহন হিসেবে ব্যবহার করতে পারি কিনা। রিপাবলিকানরা, রিগানেটরা চিরকাল বলে এসছে সরকার হচ্ছে গিয়ে প্রবলেম। নতুন জেনারেশন কি বলছে, না, সরকার ক্যান বি দ্য সলিউশন, সরকার ক্যান ব্রিং অ্যাবাউট দ্য চেঞ্জ। ইটস দ্য পিপল হু আর দ্য প্রবলেম, হুজ রানিং দ্য সরকার। ওকে, আপনার কাছে আমি নাজরুল সাকিবের কাছে যাব আন্তর্জাতিক বিষয় নিয়ে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আমরা থাকি। হাসান ফেরদৌস, আপনার কাছে একটি প্রশ্ন রইল। আমরা বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকানকে নির্বাচনে অংশ নিতে দেখেছি। কানের পাশ দিয়ে গুলি চলে গেছে একজনের, মানে 13 ভোটে পরাজিত হয়েছেন শামসুল। আমার সমবেদনা রইল তার প্রতি। কিন্তু প্রশ্ন, আমরা দেখেছি ম্যারেজ ওবেদা বিপুল ভোটে পরাজিত হয়েছেন। জাকির চৌধুরী দুঃখিত, উনি বিপুল ভোটে পরাজিত হয়েছেন ব্রঙ্কসে। এরকম আরও কয়েকজন বাংলাদেশি আছেন যারা বিপুল, একজনই আছেন যে শামসুল, উনি কিন্তু একেবারে 13 ভোটে হেরেছেন। আপনাকে যদি এটি সারাংশ করতে বলা হয় যে কেন এরকম হলো, একজনও পাশ করলেন না, কেন হতে পারে এরকম? হাবিব ভাই, প্রথমত লেটস ওয়েলকাম ইট, যে আমরা তো কখনই মূলধারা রাজনীতি করতাম না, আমরা আওয়ামী লীগ বিএনপি করেই মারামারি করে শেষ করেছি। অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে যদি পলিসি পরিবর্তন আনতে হয়, আমাদের পক্ষে যেতে হয়, আমাদেরকে পলিসি মেকিং এর বডিতে যেতে হবে, ফলে নির্বাচন করছে। সো লেটস ওয়েলকাম ইট, খুব ভালো কথা। কিন্তু আমরা এখনো কিন্তু এই শহরে বা এই দেশে খুব সামান্য সংখ্যা মানুষ, কিন্তু আমাদের জিততে হলে শুধু আমাদের ভোটে সমর্পণ নয়, আমাদের উই মাস্ট বিল্ড কোয়ালিশনস। এবং কোয়ালিশন বিল্ড করার জন্য কি প্রয়োজন? অনেক দিনের পরিশ্রম। অনেক, মেরি জুবাইদা ছাড়া বা এরা প্রায় প্রত্যেকেই প্রথমবার নির্বাচনে কম্পিট করছেন। এরা কেউই পর্যন্ত কোনো বড় উল্লেখযোগ্য পাবলিক অফিস হোল্ড করেননি, তাদের কোনো কাজের রেকর্ড নেই। ফলে তারা জিতবেন এটা খুব বিস্ময়কর ব্যাপার হবে। কিন্তু আমরা কি দেখলাম, এবার তারা পরাজিত হলেন। আমি কোয়াইট ডেফিনেট যে আগামী নির্বাচন বা তারপরের নির্বাচন এরাই বা এদের মধ্যে থেকে নতুন বিজয়ী প্রার্থী উঠে আসবেন। ফলে আপনারা আবার, আমি বলবো যে আমাদের সবার পক্ষ থেকে এদেরকে অভিনন্দন জানাই, খুব খারাপ কিন্তু করেনি। যেমন মনে করা যাক, শামসুল হক সাহেব প্রায় জিতে গিয়েছিলেন, তিনি শামসুল হক প্রায় মাত্র 13 ভোটে তিনি 13 ভোটে পরাজিত হয়েছেন। রিমার্কেবল। যেখানে আমরা আমাদের সেই এক কবেকার মোর্শেদ আলম
30-35% ভোট পেয়ে এখন আমাদের পোস্টার বয়, সেখান থেকে আমরা 13 ভোটে পৌঁছেছি আমরা। হুম। ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। ফলে Very big. আসুন এদেরকে ধন্যবাদ জানাই। হুম। আশা করবো যে এরা আবারও নির্বাচন করবেন প্রস্তুত হয়ে, এবং একটা কোয়ালিশন বিল করবেন Yeah. যাতে সবাই অন্তর্ভুক্ত হবেন। আপনাকে আপনার সাথে আমি একমত। এই যে ধারাটা এটা অব্যাহত থাকা দরকার, এবং এই ধারাতে আমরা কোথায় ব্যর্থ হলাম সেটা খেয়াল রাখতে হবে, এবং এই বিএনপি আওয়ামী লীগ থেকে সরে এসে মূলধারা রাজনীতি আপনাকে আসতে হবে, তার কারণ এখানেই আমাদের ভবিষ্যৎ। এবং Absolutely. আমরা কিন্তু প্রেরণা হিসাবে শাহানা হানিফকে নিতে পারি। উনি কি শাহানা কিন্তু শুধুমাত্র বাংলাদেশি ভোটের উপর, বাংলাদেশি আমেরিকান ভোটের উপর নির্ভর করে থাকেন, এক্স্যাক্টলি রাইট? এবং ইহুদি ভোটে Exactly. একজন মুসলমান মেয়ে দ্যাটস দ্য পয়েন্ট। ব্রুকলিনের মতো জায়গায় কমি করিডোরে কেনজিংটনে কেনজিংটনে যেখানে Unbelievable. জয়ী ভোট ছাড়া আপনি জয়ী হতে পারবেন না, সেখানে সে জয়ী হয়েছে। তো আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। এটা আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত। আরেকটি ব্যাপার আছে, আমি শুনছিলাম শামা শাওয়ান্ত, শি ইজ এ সিটি কাউন্সিল মেম্বার ইন সিয়াটল। আপনি কি জানেন এই একমাত্র ইন্ডিয়ান বা মুসলমান ইন্ডিয়ান মহিলা, মানে শি ইজ মুসলিম, শি ইজ ইন্ডিয়ান, শি আর হাইলি এডুকেটেড, একা ফাইট করে সিটি কাউন্সিলের ভোট আদায় করে ছেড়েছেন, জয়ী হয়েছেন মানে শ্বেতকা এরিয়াতে। উনি এখন আরো বড় কংগ্রেসে যাওয়ার এই প্রতিদ্বন্দ্বিতা আছেন, এবং উনার কথা শোনার পর আমি বুঝলাম বাংলাদেশি না, শি ইজ ইন্ডিয়ান মুসলিম। ওকে, Muslim. and I was surprised how progressive she is, how challenging it could be for her, but এক বিন্দু ছাড়তে রাজি নন উনি, এবং ওখানে তিনি বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়েছে, সাদা ভোটে জয়ী হয়েছেন তিনি সিটি কাউন্সিলে। তার নাম হচ্ছে শামা শাওয়ান্ত, দেখে নিবেন কখনো। ওকে, আমি যাচ্ছি। হাবিব ভাই, আপনি কি জানেন শেভালিয়ার ইজ অলসো মুসলিম? ইয়েস। এই যে এটা দিস ইজ কোয়াইট সামথিং নিউ টু মি। Yeah. শেভালিয়ার অ্যাপারেন্টলি ইজ এ নিউলি কনভার্টেড I to be honest with you, I know most of these people by personally, so I know. Most of the left socialists, I know them. I know them, and I just let's Okay. keep it that way. Okay, আমি যাব নাজমুল সাকি, আপনার কাছে আমরা একটু প্রসঙ্গের পরিবর্তন করছি, আমরা যাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে। আমেরিকা ইরানের মধ্যে ঘোষিত হয়ে গেছে MOU, যেটা ইলেকট্রনিকলি সাইন করা হয়েছে। তারপর থেকে কিছু এক পা এগোলে দু পা পিছনে আসছে সবাই, বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্টিং ইনফরমেশন আসছে। যুদ্ধ শুরু হয়নি, আবার যুদ্ধ বন্ধও হয়নি। আজও আমেরিকা থেকে দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে আজকে ইরানের পক্ষ থেকে নাকি কোনো একটি অয়েল ট্যাঙ্কারে আক্রমণ করা হয়েছে, এটি নাকি সিজ ফায়ারের লঙ্ঘন। সো আমরা আসলে যুদ্ধ দেখছি না, কিন্তু আবার শান্তিও দেখছি না, আবার কোনো অগ্রগতিও খুব একটা দেখছি না। এই যে নীরব পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি কি একটি কৌশলগত বিরতি, নাকি আসলেই একটি শান্তির প্রক্রিয়ার দিকে আমরা ফাইনালি এগোচ্ছি? আপনি কি মনে করেন? আমার মনে হয় যে যেই পরিমাণ জিও পলিটিক্যাল ক্রাইসিস ওই রিজিয়নটার মধ্যে আছে, এবং সমস্ত পক্ষই যেভাবে বিভিন্ন দিক থেকে বুঝতে পারছে যে তাদের আসলে চুক্তি করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি অল্টারনেটিভ হাতে নেই, সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় বিপুল বিরোধিতা সত্ত্বেও, এবং আমি বলবো দুই পক্ষেই কিন্তু বিরোধিতা আছে। আমরা জানি যে আমেরিকান ইসরায়েলি ক্যাম্পের মধ্যে যে বিরোধিতা, সেটা ইসরায়েলি তরফ থেকে প্রচন্ড বিরোধিতা আছে, রিপাবলিকান পার্টির ভেতরে মতবিরোধ আছে, কিন্তু ইরানের মধ্যেও কিন্তু বিরোধিতা আছে। ইরানের আপনি যদি স্টেটমেন্ট দেখেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা একটা স্টেটমেন্ট দিয়েছেন MOU পাবলিশ হওয়ার পরে। সেখানে কিন্তু তিনি শুরুতেই বলেছেন যে তার একটা ইনিশিয়াল ভিন্ন মত ছিল। সো তিনি কিন্তু আসলে খুব বেশি আগ্রহী ছিলেন না এই চুক্তির পক্ষে, ঠিক তার বাবার মতো তিনি যেভাবে JCPOর ব্যাপারে একটা ডিসএগ্রিমেন্ট দিয়ে রেখেছিলেন। তো এই হার্ডলাইনাররা কিন্তু ইরানে আছে, এবং তাদের অনেকে কিন্তু এই আরাকচি অর্থাৎ ফরেন মিনিস্টারের বিরুদ্ধে বিক্ষোভও করেছে। সুতরাং ইরানের ভেতরে যে ডাইভার্স ওপিনিয়ন, সেটার একটা পক্ষ কিন্তু অবশ্যই MOU এর বিরোধিতা করেছে। এই সমস্ত কিছু সত্ত্বেও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ব্রড কনসেনসাস আস্তে আস্তে করে তৈরি হচ্ছে, যে দুই পক্ষ থেকে বেস্ট পসিবল সিনারিওটা হচ্ছে এই চুক্তিতে পৌঁছানো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে চুক্তিতে পৌঁছানোর পরে চুক্তিটা আসলে কোন দিকে ঝুঁকে আছে, সেই জায়গায় আমি বলবো যে অনেক অংশে এটা ইরানের দিকে ঝুঁকে আছে। আমি বলবো মানে ওভারওয়েলমিংলি ঝুঁকে আছে। ইরানের দাবিগুলোই আসলে ট্রাম্প অনেকাংশে মেনে নিতে বাধ্য হয়েছেন। তো তারপরেও ট্রাম্প কেন এটা মেনে নিলেন বা নিতে বাধ্য হচ্ছেন,
সেই জায়গায় আমি বলবো যে ট্রাম্পেরও আসলে খুব একটা বেশি অল্টারনেটিভ হাতে ছিল না। সামনে যেহেতু মিড টার্ম এবং অয়েল প্রাইস যেভাবে ইরান নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, সো সেটার সাথে কানেক্ট করে যদি আজকের এই ঘটনাটা, ট্রাম্প যে ঘটনার দিকে ইঙ্গিত করছেন সেটা আসলে ট্রু। এটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে নিউ ইয়র্ক টাইমসে এসেছে এবং ইভেন ইরানও এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে। তাদের কথা হচ্ছে যে এমওইউ অনুযায়ী তারা একটা ক্লজ সাইট করে বলেছে যে যে কোনো জাহাজ যদি এদিক দিয়ে চলাচল করে সেটা হতে হবে হচ্ছে আন্ডার ইরানিয়ান ম্যানেজমেন্ট। তো যেই ট্যাঙ্কারটিকে তারা অ্যাটাক করেছে তারা বলেছে যে সেই দেখিয়ে দেওয়া রুটটাকে পরিহার করে তারা একটা আগের আমেরিকার দেখানো রুট অনুযায়ী একটু বিকল্প পথে যাওয়ার চেষ্টা করে দেখেছিল যে ইরান আসলে কিভাবে রিয়াক্ট করে। তো এটা সারমর্ম হচ্ছে ইরান বলতে চাচ্ছে যে শুধু ইরান বলছে না, ইনফ্যাক্ট এই একটা এক্সেপশন ছাড়া বাকি যত ট্যাঙ্কার এদিক দিয়ে পার হচ্ছে অথবা যে কোনো জাহাজ যাওয়া আসা করছে তারা কিন্তু ইরানের মুখ চেয়ে বসে আছে, তারা অনুমতি নিচ্ছে ইরানের কাছ থেকে। তো এখানে আপনার বুঝতে হবে যে লেভারেজটা কিন্তু ইরানের হাতে। ইরান বললে শিপ যাবে, ইরান না বললে শিপ যাবে না, এবং দ্যাটস দ্য রিয়েলিটি। এবং সেদিক থেকে বিবেচনা করেই আমি বলছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের কোয়ালিশনে অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও আমার মনে হয় ব্রডলি এই অ্যাটলিস্ট আমেরিকা এবং ইরান যে চুক্তিটা হলো সেই জিনিসটা টিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা ডিরেল হওয়ার সম্ভাবনাটাও একটা দিক থেকেই, যেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে ইসরায়েলি সাইড থেকে। এবং সেইটা যাতে বড় আকারে রূপ না নেয়, ডিকনফ্লিক্টিং যে গ্রুপটা তারা তৈরি করেছেন সেটা দেখার দায়িত্ব হচ্ছে যে লেবাননে যদি একটা ড্রোন উড়ে যায় অথবা ইসরায়েল যেভাবে হুটহাট র্যান্ডমলি মানুষ মেরে ফেলে অথবা বিল্ডিং ধসিয়ে দেয়, সেই ঘটনাটা যদি ঘটে তাহলে সেটা স্পাইরাল না করে কিভাবে কন্টেইন করে একটা রিজিয়ন ওয়াইড সিজফায়ারের কাঠামোর মধ্যে যাওয়া যায়, এটা ছাড়া আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেও এখন কোনো বিকল্প নেই। ভেরি ইন্টারেস্টিং আপনি যেটা বললেন, রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কথাটি বললেন, এবং একমাত্র স্পয়লার অ্যালার্ট যেটি হচ্ছে ইসরায়েল, দে উইল ট্রাই এভরিথিং ইন দেয়ার ডিসপোজাল যাতে করে এটা না হয়, টেকসই না হয়। এবং আমার যেটি মনে হচ্ছে যে লেবাননের যে আক্রমণটি এরা প্রায় প্রায় করে যাবে। এদের তো ট্র্যাক রেকর্ড আছে চুক্তি ভঙ্গের, কথা না রাখার এবং ছলনা করার। I was looking at one thing. I was very suspicious. Not suspicious. I wanted to find out. ওই যে বলে না যে the land was promised to us 3,000 years ago. In the Old Testament, King James Version, there is a place যখন মোসেস তাদেরকে ইজিপ্ট থেকে বললো যে আমরা এখন এখান থেকে ওখানে চলে আসছি, গডের নির্দেশ হচ্ছে যে উই হ্যাভ টু টেক দ্যাট ল্যান্ড ফ্রম দ্য টাইরেন্টস। এই যে চোজেন পিপল তখন কি বলেছিল জানেন? দিস ইজ বাই দ্য ওয়ে অ্যাকর্ডিং টু ওল্ড টেস্টামেন্ট, ইউ অ্যান্ড ইউর গড গো ফাইট, উই উইল বি হিয়ার। আই থিঙ্ক ইউ নো দিস ইজ হাউ ডিসেপটিভ দিস পিপল আর। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলে রাখি, এই যে তারা যে কোনো জিনিসকে যে ঘুরিয়ে আবার নিয়ে আসে তাদের দিকে, সেই পার্টটার ব্যাপারে একটু আগে একটা টুইট দেখছিলাম, সেটা হচ্ছে মার্ক ডুবোইটস, আপনি যদি চিনেন, এফডিডির যে সে টুইট করেছে যে যেটা আমাদের আগের আলোচনার সাথে রেলেভেন্ট। তিনি বলছেন যে উই আর জাস্ট ওয়ান ইকোনমিক ক্রাইসিস অ্যাওয়ে from the Democratic Party being taken over by the communists and the Republican Party being taken over by the fascists. তো এটা দেখে ইয়েল ইউনিভার্সিটি ল স্কুলের একজন লেকচারার রিটুইট করেছেন ওটাকে, উপরে বলেছেন, and at that moment Israel is gonna call for the bombing of Iran. Yeah. So you know what I call them? I call them the chosen idiots. Not the chosen people, the chosen idiots. But they're bloodthirsty hounds. অনেক আগে একটা ইন্ডিয়ান মুভি ছিল, নাম ছিল সোলে, আজ কেতনি আদমি মারে, এই ধরনের একটি কথা ছিল। তো ওরা ঘুম থেকে উঠে মনে হয় নেতানিয়াহুকে জিজ্ঞেস করে যে আজকে কতজন বাচ্চা মেরেছো তুমি, এই ধরনের একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আমরা ইসরায়েলের কথা শুনছিলাম প্রফেসর সাহেবের কাছে, এবং আমরা জানি যে ইসরায়েল সব কিছু করবে কোনো না কোনোভাবে যাতে এই চুক্তিটা স্থায়িত্ব না থাকে বা ভেঙে পড়ে, এরকম একটা কথা আমরা প্রায় শুনছি, এবং আমার মনে হয় আপনিও শুনছেন। যেখানে ইসরায়েল এবং রিপাবলিকান পার্টির অনেক নেতার আপত্তি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সাথে সমঝোতার পথে এগোচ্ছেন? এর পেছনে কি আসলে কেবল পররাষ্ট্রনীতি, নাকি এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও জড়িত? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। রবি ভাই, উত্তরটা কিন্তু সাকিব ভালোভাবে দিয়েছেন। এই যুদ্ধ কন্টিনিউ করা ট্রাম্প সাহেবের পক্ষে সম্ভবপর নয়। যুদ্ধ করতে কি লাগে? অস্ত্র লাগে। তো
আমেরিকান মিউনিশন 2/3 শেষ হয়ে গেছে। ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে এমনি ইনফ্যাক্ট পরশুদিনও তিনি ডেকেছিলেন, দ্রুত বানাও বারুদ, অস্ত্র, মিউনিশন বানাও। হুম। আমার বোমা আছে কিন্তু আমার প্লেন আছে কিন্তু বোমা নেই। এবং তারা বলেছে যে ভাই আমাকে টাকা দাও, হুম, পয়সা বানাবো, লাগবে। হ্যাঁ বানাবো। এক আর I'm দু নম্বর, Lockheed Martin, I'm Boeing, I'm gonna make it. আর Give me money. কংগ্রেস বলছে যে কংগ্রেসের কাছে তিনি 80 বিলিয়ন ডলার চেয়েছেন, 1.5 ট্রিলিয়ন ডলারের বাজেট তিনি চেয়েছেন। কংগ্রেস বলছে ভাই আমাকে আগে বুঝিয়ে বলো ব্যাপারটা কি ঘটছে, যুদ্ধ তুমি করতে গেছিলে কেন, তুমি তো আমাকে একটা কথা বলনি 1.5 ট্রিলিয়ন ডলার চেয়ে Yeah, বলেছো। yeah. বলে মানি পারহ্যাপস উইল নট বি গিভেন টু দিস প্রেসিডেন্ট আনটিল হি এক্সপ্লেইনস কেন যুদ্ধে গেছি আমরা, কি করলাম, কি পেলাম, হিসাব না দেওয়া পর্যন্ত। এটা এক নম্বর। ফলে প্রধান কারণ হচ্ছে যে সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় Okay. এই যুদ্ধ। আমি শেষ করিনি কথা, এটা একটা কারণ। 2 নম্বর কারণ অফকোর্স মিড টার্ম। Of course, midterm. ওকে, Donald যদি Trump- মিড টার্মই খুব বড় কথা হয়ে থাকে তাহলে আমাকে আরেকটি না, জিনিস বুঝান। এটা বড় কথা নয়। থার্ড ফ্যাক্টর আরো বড় কথা, তা হচ্ছে মার্কেট। ডোনাল্ড ট্রাম্প সাহেব মার্কেটের ওঠানামা ফলো করেন। তিনি কি বলেছেন তার নিজের কথাটা, Yeah. যে আমি হার্ভার্ড হুভার হতে চাই না। তিনি বলছেন 1929 সালে আপনার মনে আছে সেই মহা দুর্যোগের সময় Yeah, yeah, yeah. হার্ভার্ড হুভার প্রেসিডেন্ট ছিলেন এবং সবাই তাকে চিহ্নিত করে তুমি দোষী এই বড় মন্দাবস্থার জন্য। Yeah. ট্রাম্প I mean, সাহেব the Great Depression যেটিকে বলি আমরা। এক্স্যাক্টলি, আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অন্য আরেকটা হার্ভার্ড হুভার সভায় আমি আমার কেন মনে- জানি মনে হচ্ছে, আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প লোকাল পলিটিক্স সব ভুলে আন্তর্জাতিক দিকে তাকিয়ে আছেন কেন জানি। আমি আপনাকে একটি জিনিস আমাদেরকে ব্যাখ্যা করার জন্য বলবো। আমরা সম্প্রতি জানি গত পরশুই আমার মনে হয় গতকাল হবে হাউজিং অ্যাফোর্ডেবিলিটির উপরে একটি বিল এসেছিল, যেটা পাশ হলে সাধারণ মানুষ, আমেরিকার যারা সাধারণ মানুষ আছেন, যারা ফার্স্ট টাইম বায়ার আছেন, তাদের একটি খুব সুবিধা হতো। এই বিলটি দল অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেট দুজন মিলে পাশ করেছে হাউস এবং সেনেট। সেটি যখন প্রেসিডেন্টের কাছে গেলেন উনি বললেন আমি এটাতে স্বাক্ষর করব না, আমার এটাতে স্বাক্ষর করতে হলে তোমার আগে ভোটার আইডির যে বিলটি আছে সেটি পাশ করা। আমাদেরকে বুঝিয়ে বলুন দুটির সাথে সম্পর্ক কি এবং কেন এটি উনি বলছেন। আপনার মনে থাকতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব রিডিস্ট্রিক্টিং করার একটা উদ্যোগ নিয়েছিলেন। তার কিছু ফলাফল তিনি পেয়েছেন, টেক্সাসে পেয়েছেন তিনি, আরো 3-4 জায়গায় পেয়েছেন তিনি, এবং এর ফলে প্রায় 1 ডজন অতিরিক্ত সিট তারা পাবেন বলে আশা করছেন। ট্রাম্প সাহেব তখন কি বলেছিলেন, যে আমি কোনোভাবেই নির্বাচনে হারতে পারবো না। কারণটা কি, আমি হারলেই ইফ আই লুজ হাউস, কংগ্রেসের যে কোনো একটা পরিষদ আমাকে ওরা ইমপিচ করবে, আবার আমাকে থার্ড টাইম ইমপিচ করবে। ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সকল এই মুহূর্তের মনোযোগ হচ্ছে নির্বাচনটাকে তার হাতের মধ্যে রাখা। কিভাবে রাখবেন তিনি, এক হচ্ছে কারচুপি। আমরা দেখলাম রিডিস্ট্রিক্ট বেসিক্যালি যে কারচুপি। জি, রিডিস্ট্রিক্ট মানেটা কি, আপনি আমার মনের মতো করে সাজিয়ে নিব। আপনি ভোটার, আপনি ঠিক করবেন না কে নির্বাচনে জিতবেন। আমি গভর্নর, আমি কংগ্রেসম্যান, আমি প্রেসিডেন্ট, আমি ঠিক করে দেবো কে কাকে ভোট দেবে, উপর থেকে ঠিক করা হচ্ছে। জি, 2 নম্বর। 3 নম্বর, নতুন যে প্রস্তাবটা এসছে সেভ আমেরিকা ভোটার আইডি প্রজেক্ট, তার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে সাধারণ লোক যারা মূলত ডেমোক্রেটিক ভোটার তাদেরকে ভোট দান থেকে দূরে রাখা। ভোটার আইডি মানে কি লাগবে, কি আইদার ইউর বার্থ সার্টিফিকেট অথবা ইউর পাসপোর্ট, রাইট। যেটা কোনোটাই আপনার কাছে নাই। আপনি থাকেন কেন্টাকিতে, সাকিব থাকে মনে করা যাক, আপনি গ্রামে থাকেন, অধিকাংশ লোকের কাছে তো ডকুমেন্ট থাকে না। আমি কি ঘরে, এরা কি সবার পাসপোর্ট সার্টিফিকেট ঘরে সাজিয়ে রাখে? সাধারণ লোক, খেটে খাওয়া মানুষ রাখে না। আর যদি রাখেও আপনাকে আপনার গ্রাম থেকে 200 মাইল দূরে শহরে যেতে হবে পাসপোর্ট সংগ্রহ করবার জন্য। তার জন্য আপনাকে 1টা দিন বা 2 দিন ব্যয় করতে হবে, যে ব্যয় করার সামর্থ্য আপনার নেই। ফলে পুরো প্রজেক্টটাই হচ্ছে ডেমোক্রেটিক ভোটারদেরকে ডিসকারেজ করা। এটা একটা। আর মেইলিং ভোটের রেগুলেশন তিনি শক্ত করতে চান। সেখানেও তার লক্ষ্যটা অন্যখানে। তার লক্ষ্যটা হচ্ছে একথা প্রমাণ করা যে মেইল ইন ভোটের মাধ্যমে ডেমোক্রেটরা চুরি করে। অথচ আমরা কি জানি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে মাল্টিপ্লেয়ার লেয়ার আছে। ভোটার রিগিং বন্ধ করবার জন্য মাল্টিপল ব্যবস্থা আছে। ইনভেস্টিগেট, প্রথমত আমরা ভোট দেই মেশিনে, কিন্তু সঙ্গে সঙ্গে কাগজেও প্রমাণ থাকে।
ফলে ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ ইট কে কত ভোট দিয়েছে, কাগজ কিন্তু আছে, হুম। আপনি কাগজ চেক করতে পারেন। এবং কি দেখেছি আমরা, খুব কম সংখ্যক, 2টো 3টে 5টা 7টা 10টা ভোট বড়জোর বেআইনি হয়, এর বেশি নয়। হ্যাঁ, তার মানে পুরো ব্যাপারটাই ম্যানুফ্যাকচার্ড, পুরো ব্যাপারটা বানানো একটা ব্যাপার। এবং তিনি বানাচ্ছেন কেন? হুম। যখন নির্বাচন হেরে যাবেন, মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে, উনি যেন বলতে পারেন চুরি হ্যাঁ, হয়েছে। ভেরি গুড এক্সপ্লেনেশন। কিন্তু যদি উদ্দেশ্য আপনার সৎ থাকতো, তাহলে আপনি বলতেন যে আসো আমরা একটা পদক্ষেপ গ্রহণ করি, যে ভোটার আইডি আমরা রেজিস্টার করি বছর 2-1 আগে থেকে 3-1 আগে থেকে সবারকে আমরা মেল করে ভোটার আইডি পাঠিয়ে দিব। তুমি এই ভোটার আইডি ড্রাইভার্স লাইসেন্সের মতো নিয়ে চলে আসবা ভোট দিতে। যদি উদ্দেশ্য সফল, উদ্দেশ্য আপনার সঠিক থাকতো, কিন্তু আপনার উদ্দেশ্য তো সঠিক নয়। সঠিক আপনি সঠিক তো নয়। ব্যারিয়ার তৈরি অথবা করছেন। ইউরোপে যেমন আপনি কিন্তু সরকারি খরচে আপনি কিন্তু আপনার ভোটার আইডি পাবেন, ইয়া 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 সরকারি খরচে, আমি সরকারি আপনাকে দেবে। হ্যাঁ, আমি কোথা থেকে এনেছি এই আইডিয়া, হচ্ছে সেখান থেকে। কিছুক্ষণ আগে নাজরুল সাকিব যেরকম বলছিলেন যে আমাদের আনফরচুনেটলি দুটোই পার্টি আছে, একটি গাধা আর একটি হাতি। I'm sorry, I had to say this. হ্যাঁ, তো ইটস ভেরি আনফরচুনেট। কিন্তু আপনি যখন জার্মানিতে যাবেন, সেখানে দেখবেন এডিএফ, সিডিডব্লিউ, ইউসি, আমি মানে পার্টি আফটার পার্টি, আমি কনফিউজ হয়ে 7টা পার্টি আছে সেখানে। সেখানেও লেফট উইং, রাইট উইং আছে, চরমপন্থী আছে, বাট আছে, আপনার অপশন আছে। উই হ্যাভ the donkey and the elephant, and then you choose between this evil of two lessers. Very unfortunate. আমি যাব নাজমুল সাকিব আপনার কাছে। বিএনপির এখন আর বিএনপির চেয়ারম্যান বলা যাবে না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরকে অনেকেই বাংলাদেশের পররাষ্ট্র নীতির নতুন দিক নির্দেশনা হিসাবে দেখছেন। আপনার মতে বাংলাদেশ কি এখন এই বহুমুখী কূটনৈতিক ভারসাম্যের দিকে এগোচ্ছে, না যেটি আগে ছিল শুধুমাত্র ভারত কেন্দ্রিক, স্পেশালি হাসিনার সময়, নাকি এটি শুধু একটি রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমি মনে করি যে মানে তারেক রহমানের আন্ডারে যে ফরেন পলিসিটা, এটা আসলে খুব বেশি মানে এক্সট্রা অর্ডিনারি, খুব নতুন কিছু হচ্ছে আমার এটা মনে হয় না। আমি একটু ডিকনস্ট্রাক্ট করি। হ্যাঁ, এই কথা সত্যি যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে রুল, সেটার পেছনে সেটাকে ডিপ্লোম্যাটিক কাভার দেওয়া, ইলেকটোরাল চুরি সেগুলাতে হেল্প করা, অথবা সেগুলার দিকে একরকম ব্লাইন্ড আই রাখা, এগুলাতে ইন্ডিয়ার একটা রোল ছিল। কিন্তু তার মানে কিন্তু এই না যে শেখ হাসিনা চীনের সাথে সম্পর্ক করেন নাই। শেখ হাসিনা নিজেও এক রকমের হেজিং করার চেষ্টা করেছেন, এবং তিনি চীনের সাথে সম্পর্কটা করেছেনও এই ব্যালেন্সিং অ্যাক্ট হিসেবে। কারণ কি, আপনার যখন বহু দিকে একটা সম্পর্ক থাকে, তখন অন্যরাও আপনাকে গুরুত্ব দেয়। তো এটা একটা খুবই স্বাভাবিক কূটনৈতিক প্রসেস। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে এখন আমরা যেটা দেখছি সেটাও এক্স্যাক্টলি তাই। এবং মালয়েশিয়া দিয়ে শুরু হলেও এটা যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে তার ইফেক্টিভ প্রথম সফরটা আসলে চীন। এবং সেটা কেন হবে না, আপনি যদি দেখেন আমাদের যে বাজেটটা হলো, সেই বাজেটে যে সরকারি বিভিন্ন খাত থেকে এবং ইন্টারনাল বরোয়িং অর্থাৎ ব্যাংকগুলো থেকে যে সমস্ত টাকা আয় করা হবে, অর্থাৎ ব্যয় করার জন্য যে টাকাটা সংগ্রহ করবে সরকার, সেটার বাইরে গিয়ে যে ঘাটতিটা থাকে $15 বিলিয়ন মতো, এই ঘাটতিটা কে দেবে? এটা কি আইএমএফ দেবে? ওয়ার্ল্ড ব্যাংক দেবে? বর্তমান বাস্তবতায় তো সেই সম্ভাবনাটা আমরা ওভাবে দেখি না। এটা দেওয়ার সক্ষমতাটা আছে চীনের। সুতরাং ন্যাচারালি চীনে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমানের যে গভর্নমেন্ট, সেটা একটা স্ট্র্যাটেজিক মুভ হিসেবে তিনি কোনো দিকে অ্যালাইন্ড না, এটা সিগন্যাল করতে কিছুটা তিনি এটাকে ডিফ্লেক্ট করে ওই যে বিএনপির আগের যে লুক ইস্ট পলিসি ছিল, সেটারও একটা প্রমাণ হিসেবে আসিয়ানের সাথে সম্পর্ক দিক থেকে বলি, বা মার্কেটের জায়গায় আমাদের যে অ্যাক্সেস দরকার লেবার মার্কেটে, সেই সমস্ত বিভিন্ন মিলিয়ে তিনি একটা সাবস্টেন্সিয়াল মালয় ভিজিট করলেন, এবং সেটার খুব ভালো সোশ্যাল মিডিয়া কাভারেজ মালয়েশিয়া থেকে হলো। এইসব কিছু দেখে আমরা বুঝলাম যে মালয়েশিয়ার পরে উনি চীনে গেলেন। বাট ইফেক্টিভলি এটা চীনের সাথে সম্পর্ক, এবং এটা হওয়ার ফলে আমি যে লেভারেজের কথা বলছিলাম, সেটা কিন্তু একদম 100% ট্রু। যেদিন তিনি চীনের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করছেন, সেদিনই আমরা দেখলাম যে ঢাকায় ইন্ডিয়ান রাষ্ট্রদূত তিনি বললেন যে বাংলাদেশের ট্যুরিস্টদের জন্য যে ভিসা, সেটা ইন্ডিয়া আবার দেওয়া শুরু করবে। সো এটা একটা সিগন্যালিং, এটা বোঝাই যাচ্ছে যে তিনি আসলে প্রশমিত করতে চাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে যে দানা বাঁধা ক্ষোভটা, সেটাকে। এবং একই সাথে আমরা দেখলাম ইন্ডিয়ান মিডিয়া অসম্ভব স্ট্রংলি কাভারেজ দিয়েছে এই ঘটনার। তো সাবস্টেন্সিয়ালি যদি দেখি, এই
ট্যুরটা থেকে, বিশেষ করে চীনের সাথে যে ট্যুর, সেটার জায়গায় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে কয়েকটা পয়েন্ট। নাম্বার ওয়ান, আমি যেটা মনে করি, যেটা হয়তো অনেকে চোখ এড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে চীন প্রপোজ করেছে যে বাংলাদেশের সাথে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক 2+2 ডায়ালগ, অর্থাৎ এদিক থেকে 2জন মন্ত্রী, ওই দিক থেকে 2জন মন্ত্রী, একটা মিটিং রেগুলারভাবে করা যায় কিনা এটা নিয়ে আলোচনা শুরু হবে। এটা কিন্তু খুব হাই লেভেল ডিসকাশন, যেটা খুব স্ট্রং অ্যালাইদের মধ্যে সাধারণত হয়, যেমন কাতার আর টার্কির মধ্যে রেগুলার একটা স্ট্র্যাটেজিক মিটিং আমরা দেখি। তো এটা কিন্তু আগের যে কোনো অবস্থার চেয়ে বাংলাদেশের সাথে একটা খুব স্ট্রং সম্পর্কের ইঙ্গিত দেয়। এছাড়া ধরেন মঙ্গলা পোর্টের ওখানে যে ইকোনমিক করিডোর, সেটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। তিস্তা নিয়ে যে আলোচনা শুরু হচ্ছে, সেটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। তবে যেই দিকে সবার নজর ছিল JC-10 ফাইটার জেটস কেনা, সেটার ব্যাপারে যে কোনো ফাইনাল ডিসিশনে পৌঁছায়নি, সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্ট আরও একটু স্ট্র্যাটেজিকভাবে মুভ করতে চাচ্ছে। কারণ আমি একটা নিউজ রিপোর্টে দেখলাম বাংলাদেশ গভর্নমেন্টের একজন অফিসিয়াল অ্যানোনিমাসলি বলেছেন একটা লোকাল নিউজ পেপারকে যে আগস্ট নাগাদ এই জিনিসটা সাইন হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি এনটিভির একটা রিপোর্ট দেখলাম, তাদের গেস হচ্ছে যে এটা অলরেডি ইটস এ ডান ডিল, যদিও এটা প্রকাশ করা হয়নি। হ্যাঁ, বাংলাদেশের সামরিক চুক্তির একটি উল্লেখযোগ্য অংশ বলি। বাংলাদেশ এই পর্যন্ত যতগুলি সামরিক চুক্তি করেছে কখনোই এটি খুব প্রকাশ্যে করেনি। এটা তাদের একটি হলমার্ক, উইচ ইজ এ গুড থিং। এটি রাগঢাক করা হচ্ছে কারণ ইন্ডিয়া থেকে, চায়না থেকে যখন বাংলাদেশ দুটি সাবমেরিন পেয়েছিল, বহুল ব্যবহৃত পুরনো, সেটি হাসিনা সরকারের সময়, সে নিয়ে কিন্তু ইন্ডিয়া তুলকালাম কাণ্ড করেছিল, সেটি হয়তো আপনাদের জানা আছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমি এখানে শেষ করছি, কিন্তু হাসান ফেরদৌস, আপনি জানেন যে এই বিষয়টি কিন্তু অমীমাংসিত থেকে গেল। আমাদের অনেক আলোচনা রয়ে গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এবং বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হলে এই যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, আমি দর্শকদের কথা দিচ্ছি এই আলোচনা আগামী সপ্তাহে আমরা ব্যাপকভাবে করব এবং সেখানে তাদের অংশগ্রহণ থাকবে। আমরা আপনাদের কমেন্ট আশা করি। হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সময় স্বল্পতার কারণে, ভালো থাকবেন। নাজমুল সাকি, আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখেছিলেন, আমি আশা করব অনুষ্ঠানটি ভালো লেগেছে। অনেকেই বলে থাকেন ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ। নো, বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ ভারত কখনোই ছিল না, নেভার, এবং কখনো হবেও না। বাংলাদেশ যে নতুন মেরুকরণ শুরু করতে যাচ্ছেন, নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, সেদিকেই দেখা উচিত। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তাদের পররাষ্ট্র নীতিও সেরকমই হওয়া উচিত। আপনারা কি মনে করেন জানাবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।